42 বছর। এই 42 বছর রাজনৈতিক জীবনে আমি পড়াশোনার পাশাপাশি রাজনীতি শুরু করেছি। ব্যবসায়িক আমার পারিবারিক যে ব্যবসা, সেই ব্যবসার লভ্যাংশ থেকে রাজনৈতিক দলের খরচ বহন করেছি। 1988 সাল থেকে সেই মামলা আমার নামে শুরু। 1988 যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, 88, 89, 90, 91, 92 প্রতিনিয়ত প্রত্যেকটি জামাত শিবির কর্তৃক মিথ্যা মামলায় আমি জড়িয়ে যাই। আমার কারা জীবন শুরু হয় 1999 সাল থেকে। আমার বৃদ্ধ 80 বছর বয়স্ক পিতা জননিরাপত্তা নামে যে একটি কালো আইন প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশের সর্বপ্রথম আমি সহ আমার বাবা সহ 42 জন নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন নেত্রকোনা কারাগারে ছিলাম। পরবর্তীতে বিভিন্ন সময় নেত্রকোনা কারাগার, ঢাকার কেরানীগঞ্জ কারাগারে দিনের পর দিন, মাসের পর মাস কারাভোগ করেছি। কারাগার থেকে মুক্ত হয়ে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছে। রাজপথে আন্দোলন সংগ্রামে এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচিতে আমি উপস্থিত ছিলাম না। প্রিয় সহকর্মী, 2006 সালে আমি মনোনয়ন পেয়েছিলাম। ফখরুদ্দিন মঈনুদ্দিনের চক্রান্তে সেই নির্বাচন বন্ধ হয়ে যায়। 2008 সালে ধানের শীষ থেকে নির্বাচন করে নেত্রকোনা জেলায় 5টি আসনের ধানের শীষ প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট আমাকে আপনারা দিয়েছিলেন। 2014 সালে অংশগ্রহণ করি নাই আমরা আওয়ামী লীগের অধীনে। 2018 সালে নির্বাচন আমি করেছিলাম ধানের শীষ থেকে, কিন্তু আমরা ভোট দেওয়ার সুযোগ হয় নাই। দিনের ভোট রাতের বেলায় তারা দিয়ে দিয়েছিল। 2024 সালের নির্বাচন আওয়ামী লীগের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি না। আজকে সঠিকভাবে যদি নির্বাচন অনুষ্ঠিত হতো, আমি 4বার সংসদ সদস্য হিসাবে আপনাদের উন্নয়নের জন্য আপনাদের খেদমত করার সুযোগ আমি পেতাম। আমি দীর্ঘদিন শ্রম দিয়েছি, ঘাম দিয়েছি, সততার সঙ্গে রাজনীতি করেছি। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতি এটা আমার হক মনে করি। তারপর বিগত 1 সপ্তাহ পূর্বে আমার নেতা তারেক রহমান সাহেব আমাদের মনোনয়ন প্রত্যাশী যারা ছিলাম প্রত্যেককে তিনি ডেকে দিয়েছিলেন। আমাদেরকে যে কথাটা উনি বললেন, আপনাদের দুঃখের কথা, কষ্টের কথা, কারাগারের কথা দীর্ঘদিন আমি শুনেছি। আজকে আমি আমার কষ্টের কথা আপনাদের কাছে বলতে চাই। দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় উনি বলেছেন, আমার একটি মাত্র ভাই ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের শারীরিক নির্যাতনে মালয়েশিয়া মৃত্যুবরণ করার পর আমি একটি বারের জন্য আমার ভাইয়ের মুক্তি আমি দেখতে পারি নাই। যে বৃদ্ধ মাতাকে সুস্থ অবস্থায় বাংলাদেশে রেখে এসেছিলাম, আমি আমার সেই সুস্থ মায়ের মুক্তি লন্ডনে দেখতে পারি না। দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর আমার এই বৃদ্ধ মাকে কারাগারে থাকতে হয়েছে। আমি কি পারতাম না আমার এই বৃদ্ধ মাকে আমার কাছে এনে নিয়ে আসতে? কিন্তু আমি আপনাদের কথা চিন্তা করে আমার মাকে কিন্তু আমি আনি নাই। আমার মাও কিন্তু আপনাদেরকে ছেড়ে আমার কাছে আসতে চায় নাই। আজকে মৃত্যুর পথ অবস্থায় 6 বার আমার মাকে আল্লাহ তাআলা নিজ হাতে মৃত্যুর পথ থেকে ফিরিয়ে এনেছেন। আজকে আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাওয়ে থেকেছেন, বনে জঙ্গলে থেকেছেন, বাড়িঘর ছেড়েছেন, ব্যবসা বাণিজ্য আপনাদের ধ্বংস হয়ে গিয়েছে।
শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, অসংখ্য ভাই গুম হয়েছেন, অসংখ্য পিতা তার সন্তান হারিয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যারা মনোনয়ন প্রত্যাশী এসেছেন সবাইকে আমার মনোনয়ন দেওয়া সম্ভব নয়, তবে দল যদি ক্ষমতায় যায় প্রত্যেককে আমি সম্মানিত করার সুযোগ রয়েছে। প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আপনাদেরকে আমি সম্মান দেব। ওনার কথা শোনার পর আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম প্রত্যেকের চোখ দিয়ে অজুরে শুধু কান্নাই বর্ষিত হয়েছে। আমরা সেদিন আমার নেতার কাছে প্রতিজ্ঞা করেছিলাম, আমরা যে যত যোগ্যই হই না কেন দলের ভিতরে আপনি যাকে যোগ্য মনে করবেন তাকে ধানের শীষ তুলে দেবেন, আমরা তার নির্বাচনে আমরা করব, এই ওয়াদায় আমরা দিয়েছিলাম। ভাইরা আজকে হাজার হাজার মানুষের সামনে মহান আল্লাহ তাআলার নামে প্রতিজ্ঞা করতে আমাকে ধানের শীষ না দিয়ে দলের অন্য যাকে মনোনয়ন দেবে তার নির্বাচনে আমি করব, এই আমি চাই আমার ভাইয়েরা যেন বনে জঙ্গলে থাকতে না, হাওড়ে যেন থাকতে না, আমার ভাইয়েরা যাতে শান্তিতে ঘরে বসবাস করতে পারে। আমি চাই ধানের শীষ বিজয় হয়ে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে, এটাই আমার প্রত্যাশা, এটাই আমার কারণ। প্রত্যেক মনোনয়ন প্রত্যাশী ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, বেগম জিয়ার কথা স্মরণ করে, তারেক রহমান সাহেবের কথা স্মরণ করে যাকেই ধানের শীষ দেবে তার পক্ষে আপনারা আমরা সম্মিলিতভাবে বিজয়ী করব, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। ভাইরা আমার, দলের 1,56,000 ভোটার কেন্দ্রতে আটপাড়াতে 1,56,000 ভোটার থেকে 101 জন নির্বাচন করা খুবই কঠিন কাজ, যার কারণে অনেক যোগ্য নেতাদেরকেও কমিটিতে রাখা সম্ভব হয়নি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ যারা বাদ পড়েছেন তাদেরকে আমরা সংযোজনের কথা মাসুম চৌধুরী রফিক ভাইকে বলেছি। আমার জেলা বিএনপির সভাপতি আনোয়ার হক সহ আমরা সিদ্ধান্ত নিয়েছি এই থানা কমিটির কলেবর 101 থেকে বৃদ্ধি করে আমরা আরো যারা তেলি নেতা রয়েছেন তাদেরকে আমরা সংযোজন করব, এটা আমরা জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আসুন, আমরা সম্মিলিতভাবে যদি কাজ করি তাহলে বিএনপি শক্তিশালী থাকবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে দল দুর্বল হয়ে যাবে, বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আজকের এই সমাবেশের পূর্বে আপনারা প্রত্যেকে হাত তুলে কথা দেন, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে জিয়ার সৈনিক লড়াই করো, খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে, ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে, সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্বাচিত করেছেন। বিশেষ করে আমি যে কৃতজ্ঞতা প্রকাশ না করলে এটা বিচার হয়ে যাবে, আমার সাধারণ সম্পাদক হওয়ার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে উপস্থিত জেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু ভাই, জনাব সালাউদ্দিন খান মিল্কি, শফিকুল কাদের সুজা, কামরুল ইসলাম সহ উপস্থিত তাদের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমী আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 1984 সাল থেকে আমার রাজনৈতিক জীবন হওয়ার কথা ছিল,
এটাই দলের প্রকৃত গঠনতান্ত্রিক নিয়ম। আজকে দলের প্রেসিডেন্ট সেক্রেটারি যদি আমাকে ডাক দেয়, আমি যত বড় হেদাময় হই না কেন আজকের এই বর্ধিত সভায় উপস্থিত থাকার কথা ছিল। এটা অন্যায়, এটা সংগঠন বিরোধী কার্যক্রম, যে কোনো মুহূর্তে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। বন্ধুরা আমার, আমি খুব খুশি হয়েছি আজকে আটপাড়া উপজেলার সাধারণ সম্পাদক উদাত্ত আহ্বান জানিয়েছেন ঐক্যের জন্য। যদি আপনাদের বোধোদয় হয়ে থাকে এই আহ্বানে, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের সুখ দুঃখের কথা তুলে ধরবেন। আমরা চেষ্টা করব আপনাদের কথাগুলি মনোযোগ সহকারে শোনার এবং ব্যবস্থা নেওয়ার। আপনারা কি একবারও চিন্তা করেন না বেগম খালেদা জিয়ার কথা? আপনারা কি ভুলে গেছেন বেগম খালেদা জিয়ার চোখের জল? সেদিন চোখের জল ফেলতে ফেলতে যে মহিলা অসহায় হয়ে আল্লাহর কাছে বিচার চেয়েছিলেন, আপনারা কি ভুলে গেছেন? তাহলে কোন আক্কলে আপনারা আজকে কাঁধের কথায় বিভ্রান্ত সৃষ্টি করছেন, কাঁধের কথায় বিএনপির বিভক্ত করতে চাচ্ছেন? আমরা তো শহীদ জিয়ার সৈনিক, এই সুযোগটা আমরা আপনাদেরকে দেব না। আপনারা অতিথি পাখি, আপনারা আসছেন ফলগুলি খেয়ে নিয়ে যাওয়ার জন্য। এই সুযোগ আমরা আপনাদেরকে দেব না। আমরা এই কথা বলি না ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। তাইলে যে বন্ধু, যে ভাই আমার জন্য শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, তাকে ছেড়ে দিয়ে যদি ধানের শীষ দিয়ে অতিথি পাখিরা আসে, আমি কি তাদের পক্ষে যাব? বলেন যাব? আমি যাব না। আমি প্রতিরোধ করব, কারণ আমাদের রক্তের দাম আছে। বেগম খালেদা জিয়ার চোখের জল, তারেক রহমানের 17 বছরের নির্বাচন আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি কুকুর কাল মৃত্যু পারেনি, তারেক রহমানকে তোলাতে পারেনি বিএনপিকে। আজকে বিএনপি সদর্পের ঘোষণা করছে। আজকে আমরা ঘোষণা করতে পারছি যে গত 17 বছরে বিএনপির একটা কর্মীকে সরাতে পারে নাই আওয়ামী লীগ। এটাই হল বাস্তবতা। আর আজকে আপনারা এমপি হওয়ার দুরাশায় দলকে বিভক্ত করতে চাচ্ছেন। আপনারা কারা? কোথায় ছিলেন 17টা বছর? আমরা তো একদিনও আপনাদেরকে দেখিনি। তাই আমরা তাদের পক্ষে যাব, আমরা তাদের পক্ষে কথা বলবো? একবারও বলবো না। আমরা বলবো আমার ভাই রফিক হেলালির কথা, আমার সুখে দুঃখে যে আমার পাশে ছিল। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আর যারা অতিথি পাখিদের সাথে ষড়যন্ত্র করে দলকে বিভক্ত করতে চায়, আমি তাদেরকে ঘৃণা করি। আমি তাদেরকে ঘৃণা করি। আসুন আমাদের সাথে একটু কাজ করুন, একটু ঘাম জড়ান, তাহলেই বলবো আপনি আমি জাতীয়তাবাদীর সৈনিক হিসাবে আপনাকে স্বীকৃতি দিব। অন্যথায় না। আপনারা কি আমার সাথে একমত হবেন? কারণ কষ্ট তো আপনারা করেছেন, জেল আপনারা খেটেছেন, খেতে লাগলে আপনারা ঘুমিয়েছেন, জঙ্গলে ঘুমিয়েছেন। এই দৃশ্য তো ওনারা দেখেন নাই। যেহেতু দেখেন নাই, ওনাদেরকে আমরা কি লাল সালাম দিতে পারি না? বলেন পারি কিনা? তাহলে আজকের এই বর্ধিত সভায় আমরা ওনাদেরকে লাল সালাম জানিয়ে দিলাম। বন্ধুরা আমার, ইচ্ছা ছিল আরো কথা বলার, কিন্তু
অত্যাধিক গরম, আমরা সবাই ক্লান্ত। সভাপতি নুরুজ্জামান ভাই বক্তব্য দিয়ে গেছেন, আপনারা শুনছেন। উনি একটা কথা বলেছেন যে দীর্ঘদিন যে আছে আমরা তার সাথে আছি। আমি বলেছিলাম ধানের শীষ যে পাবে আমরা তার সাথে আছি। উনি বলেছেন যে আমরা কেন বলেছেন, উনার রক্ত উনি ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলেন, এখনো বিএনপিতে আছে। বিএনপিতে শুরু, বিএনপিতে শেষ করতে চান। আর আমাদের এখন বর্তমান যুগে বহু লোকজন শুধু ক্ষমতার লোভে মিনিটেই দল পরিবর্তন করে। আজকে যারা মনোনয়ন চাচ্ছে তাদের মধ্যে এমন লোকজন আছে কোনো কারণে মনোনয়ন না পেলে দল পরিবর্তন করতে পারে। সুতরাং আমরা সবাই সতর্ক আছি, হুঁশিয়ার আছি। আর আমাদের নেতা তারেক রহমান নির্যাতিত, সেই জন্য আমরা বিশ্বাস করি যিনি মাঠের ত্যাগী, যিনি মাঠে আছেন, যিনি কর্মের সাথে আছেন, উনাকে মূল্যায়ন করবেন। এই জন্য আমরা স্লোগান দেই ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। আমি আমার বক্তব্য বললাম, আমি আমার বক্তব্য রাখলেন। আমার ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে। তাদেরকে আহ্বান করবো, অনুরোধ করবো সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রার্থনা গ্রহণ করবেন। কোন রকমের অবহেলনা সৃষ্টি করবেন না। হাতে করে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি। আমি এই পরিচিতিটা তুলে ধরছি এই কারণেই, ভিত্তিমূলটা কোথায়, কোথেকে উনি রাজনীতিটা শুরু করেছেন। যে লোকটা ছাত্রদল থেকে আসতে, বিএনপির এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছেন, তিনি প্রকৃত জাতীয়তাবাদী দলের সৈনিক, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ একজন শহীদ জিয়ার সৈনিক, যাকে আপনারা কিছুদিন আগে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নেত্রকোনা জেলার জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন জনাব ডক্টর রফিকুল ইসলাম হেলেন এবং তার অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল এবং বাংলাদেশের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব সালাউদ্দিন খান এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আটপাড়া উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী, আজকের এই বর্ধিত সভায় সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা যিনি বিপ্লব সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালী ফসল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভারপ্রাপ্ত সভাপতি যার পরিচয় একটু আগে আপনাদের মাঝে দিয়েছি, রামরুল সাহেবকে সংক্ষিপ্ত জেলা বিএনপির সভাপতি জনাব ডক্টর আনোয়ারুল হক সাহেবের পক্ষে সকলকে ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করি। যদি রফিকুল ইসলাম সাহেবকে দেন, আমরা ওনার সাথে আছি, এর বাইরে যারা আছে